পড়ছিলাম ভালোবাসি কও, কলমে নুজাই ফানুন। পর্ব সংখ্যা 29। তুই কি পরাগকে ভালোবাসিস? পুরুষালী গুরুগম্ভীর কণ্ঠস্বর শুনে পিলে চমকে উঠল আমার। আমি তড়িঘড়ি করে হলুদের বাটিটা শাড়ির আঁচলের তলায় লুকিয়ে ফেলি। অপ্রস্তুত ভঙ্গিতে পেছন ফিরে দেখি সামনে বড় মামা দাঁড়িয়ে রয়েছেন। তার ঘামে ভেজা মুখখানি স্বচ্ছ কাচের মতো চকচক করছে। আমি তড়িৎ মামার দিকে এগিয়ে যাই। অবাক কণ্ঠে বলি, মামা তুমি এখানে? তুমি না বাড়ি থেকে বেরিয়ে গেলে, বললে বিয়ের ঝামেলা না মিটলে বাড়ি ফিরবে না। মামা বিরস মুখে বললেন, ভেবেছিলাম ফিরবো না, কিন্তু বাবা হয়ে ছেলেটাকে কিভাবে ধ্বংস হতে দেই বলতো? চেয়ারম্যান ভালো মানুষ নয়, সে সব সময় ভালো মানুষের মুখোশ পরে থাকে। সেই মুখোশের আড়ালে অমানুষটাকে আমি হাড়ে হাড়ে চিনি। কতবার জাউরাটাকে বোঝালাম, কিন্তু সে বুঝলো না। আমি তো বাবা, আমি আর মুখে কুলো পেটে বসে থাকতে পারছি না। তোর মামি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছে, আমিও যদি হাত পা গুটিয়ে বসে থাকি। তুমি উত্তেজিত হয়ে পড়ছো মামা, প্লিজ শান্ত হও। শান্ত হতে পারছি না রে মা, আজ বাদে কাল বিয়ে, বিয়েটা হলে সর্বনাশ হয়ে যাবে। তুমি টেনশন করো না মামা, তোমার শরীর খারাপ করবে। মামা আমার ডান হাত নিজের মুঠোয় পড়ে নিয়ে ফের প্রশ্ন করলেন, তুই কি পরাগকে ভালোবাসিস ছুটকি? আমার উত্তরের অপেক্ষা না করে মামা অস্থির গলায় বললেন, তুই পরাগকে বিয়ে কর পাপড়ি। সুনেরার সাথে বিয়ে হলে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে। যদি বিয়েটাই না হয়? মানে কি বলতে চাইছিস তুই? পিকচার আবি বাকি হে মেরা দোস্ত, আগে আগে দেখো হোতা হ্যাঁ ক্যা। মামা আবেগজড়িত গলায় বললেন, হেয়ালি করিস না ছুটকি, টেনশন হচ্ছে তো। সুনেরা ম্যামের সাথে পরাগ ভাইয়ের বিয়েটা হচ্ছে না, তুমি এই বিষয়ে শতভাগ নিশ্চিত থাকো মামা। মামার মুখ খুশিতে চকচক করে উঠল। তিনি প্রসন্ন মনে বেরিয়ে গেলেন। আমি শাড়ির আঁচলের তলা থেকে হলুদের বাটিটা বের করলাম। হলুদের সাথে গোবর মিশিয়ে আমার অশান্ত মনে শান্তির দেখা মিলছে না, বরং ক্রমশ মনটা আরও অস্থির হয়ে উঠছে। হলুদের বাটিটা ফের আঁচলের তলায় লুকিয়ে ধীরে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করি। ড্রয়িং রুম তখনও জনমানব শূন্য হয়ে রয়েছে। আমি মন্থর পায়ে কিচেনে ঢুকলাম। চোখের সামনে মরিচের গুঁড়ো লাল আগুনের মতো জল করছে। হলুদের সাথে মরিচের গুঁড়ো মিশিয়ে কাঠির সাহায্যে নাড়াচাড়া করে দিলাম। আশ্চর্যজনকভাবে আমার মনের সব অস্থিরতা দূর হয়ে গেল। আমি তোমায় ভালোবাসি 10 গ্রামে জানি, তুমি ছাড়া এই জীবনের নাই যে কোনো মানে। আদালতে কর্ম মামলা, তোমার বাড়ি কর্ম হামলা। পেট্রোল আমি ঢালবো তোমার ফুল সাজানো গাড়িতে। আমি আগুন লাগাইয়া দিমু নতুন বইয়ের শাড়িতে, আগুন লাগাইয়া দিমু নতুন বইয়ের শাড়িতে। মনের সুখে গানটা গাইতে গাইতে সবই নিজের রুমের দিকে অগ্রসর হয়েছি। ঠিক তখনই হাওয়ার ঝাপটার মতো এক শক্ত হাত আমাকে টেনে ভেতরে নিয়ে নেয়। চমকে ওঠে চোখ বন্ধ করে নিয়ে আমি। চোখ বন্ধ অবস্থায় চিৎকার করতে গেলেই একটা তর্জনী আঙুল আমার ঠোঁট চেপে ধরে। তৎক্ষণাৎ চোখ খুলে যায় আমার। আমার সামনে স্বয়ং পরাগ ভাই দাঁড়িয়ে রয়েছেন। তার গা থেকে কাঁচা হলুদের সুবাস আসছে, মাতাল করা সুবাস। সুবাসটা এমনই তীব্র, মনে হচ্ছে যেন আমার পুরো অস্তিত্বকে ধীরে ধীরে এক অদ্ভুত নেশার আবরণে জড়িয়ে ফেলছে। আমার ঠোঁটের ওপর তার তর্জনী এখনও চাপা। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু তার স্পর্শ সরাতে মন চাইছে না। তিনি ধীরে ধীরে আমার দিকে আরও ঝুঁকে এলেন। কানের কাছে মুখ নিয়ে তিক্ত গলায় বললেন, বিয়ে হচ্ছে আমার, অথচ ফুর্তি লেগেছে তোর মনে। আপনি কি ভেবেছিলেন আপনি বিয়ে করছেন বলে আমি নাওয়া খাওয়া বাদ দিয়ে বসে বসে চোখের পানি নাকের পানি এক করে ফেলবো? তোর কি একটুও কষ্ট হচ্ছে না পাপড়ি? কষ্ট হবে কেন? সত্যি কষ্ট হচ্ছে না? আজকের পর থেকে আমি অন্য কারো হয়ে যাব। আপনি তো কোনোদিনই আমার ছিলেন না পরাগ ভাই, তাই অন্য কারো হলেও বোধ করি আমার কিছু যাবে আসবে না। পরাগ ভাইয়ের মুখে আধার নেমে এলো, ভ্রু কুঞ্চিত হলো। তিনি হয়তো আমার মুখ থেকে এমন উত্তর আশা করেননি। আমার খুব হাসি পেল, কিন্তু তার গম্ভীর মুখ দেখে হাসি গিলে ফেললাম। তিনি কিছু না বলে নিঃশব্দে বেরিয়ে গেলেন। তিনি যাওয়ার পরপরই পুষ্পাপু হন্তদন্ত হয়ে ছুটে আসেন। রিনরিনিয়ে গলায় বলেন, তাড়াতাড়ি চল, সবাই রওনা দিয়ে দিয়েছে। হ্যাঁ চলুন। চেয়ারম্যান সাহেবের বাড়িটা চেনার উপায় নেই। অমূল পরিবর্তন এসেছে। পরিবর্তন আসারই কথা, একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। চৌধুরী ভিলা এখন নতুন সাজে সজ্জিত হয়ে উঠেছে। চারিদিকে হরেক রকমের ফুল, লতাপাতার রঙিন কাপড়, লাইটিং স্ট্রিং, ল্যান্টার্ন দিয়ে ডেকোরেশন করা হয়েছে। নিমন্ত্রিত অতিথির প্রবেশদ্বারও নজর কাড়া হয়ে উঠেছে। প্রবেশদ্বারে গোলাপ, চন্দ্রমল্লিকা, অর্কিড দিয়ে সাজানো হয়েছে। ছাদে খুব সুন্দর করে ফুল, রঙিন কাপড়, বেলুন, লাইট দিয়ে স্টেজ করা হয়েছে। স্টেজের মাঝখানে বড় বড় করে জড়ি দিয়ে লেখা হয়েছে, সোনেরার হলুদ সন্ধ্যা।
সুনেরা ম্যাম প্রসন্ন মনে স্টেজে বসে রয়েছেন। প্রগাঢ় আনন্দ তার চোখে মুখে। তার ঘিরে রেখেছে এক ঝাঁক শালিক বালিকা। ম্যামকে ভয়ঙ্কর রকমের সুন্দর লাগছে। তার পরনে রয়েছে কাঁচা হলুদ রঙের শাড়ি। গলায়, হাতে, কানে, মাথায় গোলাপ আর গাঁদা ফুলের সংমিশ্রণে তৈরি গহনা পরানো হয়েছে। মুখে ভারী মেকআপ, ডাগর ডাগর চোখ দুটো, আইলাইনার, মাস্কারা, গ্লিটার পেয়ে যেন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। ঠোঁটে গাঢ় লিপস্টিক, নিজ ঠোঁটের বাম সাইডে কালো একটা ফেক তিল বানানো হয়েছে। কুচকুচে তিলটা যেন মুখের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। আমাকে দেখেই ম্যাম মিষ্টি হাসেন। দরাজ গলায় বললেন, তুমি দূরে দাঁড়িয়ে রয়েছো কেন পাপড়ি? আমার কাছে এসো, পাশে বসো, গল্প গুজব করি। অনিচ্ছাকৃত আমি ম্যামের পাশে গিয়ে বসি। ভদ্রতার খাতিরে তার প্রশংসাও করি। আপনাকে খুব সুন্দর লাগছে ম্যাম। সুন্দরীকে সুন্দর লাগবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। ম্যামের ওষ্ঠ প্রসারিত হলো। তিনি পুনরায় বললেন, বিয়ের পরের দিন দেখবে আমাকে আরও সুন্দর লাগছে। বরের আদর ভালোবাসা পেলে মেয়েদের সৌন্দর্য শতগুণ বেড়ে যায়। ম্যামের কথায় লজ্জায় মাথা নিচু হয়ে গেল আমার। ভালো মন্দ কিছু বলার মতো কোনো শব্দ খুঁজে পেলাম না। নিজের ঠোঁটের কোণে বসে বসে হাত কচলাতে লাগলাম। এরই মধ্যে আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে নীরব স্যার নামটা দেখে বুক ধক করে উঠল। কর্কশ কণ্ঠে ফোন বাজছে দেখে সোনেরা ম্যাম নিজেই বললেন, ফোনটা রিসিভ করো। এখানে যদি কথা বলতে প্রবলেম হয় তুমি নিচে গিয়ে কথা বলতে পারো। আমি নিচে এসে কল রিসিভ করতেই নীরব ভাইয়ের কাতর গলা শোনা গেল। বাগানের দিকটায় আসতে পারবে পাপড়ি? কেন? প্লিজ আসো, বেশি সময় নেব না, 5 মিনিট কথা বলবো। ঠিক আছে, আসছি, সাবধানে আসবে। আর শোনো, আমি এসেছি এটা যেন কেউ গুণাক্ষরও টেনে না পায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ পাপড়ি। সবার চোখ ফাঁকি দিয়ে আমি নিঃশব্দে বাগানে এসে দাঁড়াই। প্রথম দেখাতে নীরব ভাইকে চিনতেই যেন মন হোঁচট খায়। কতটা বদলে গিয়েছেন তিনি। আগে সেই দৃঢ় স্থির চেহারা মানুষটা আজ শুকিয়ে গেছে, দিনের পর দিন রোদে ঝলসে যাওয়া কোনো গাছের মতো। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, হয়তো অনিদ্রাজনিত কারণে এমন হয়েছে। গাল ভর্তি দাড়ি মুছে পাগল প্রায় অবস্থা। আমাকে দেখেই তিনি মন্থর পায়ে এগিয়ে আসেন। শুকনো হাসি এসে বললেন, হলুদ শাড়িতে তোমাকে হলুদ পরি লাগছে পাপড়ি। সোনেরাকেও নিশ্চয়ই সুন্দর লাগছে, তাই না? চেহারা রেখে হাল করেছেন নীরব ভাই। এটা আমার প্রশ্নের উত্তর নয় পাপড়ি। জিলাপি সোনেরা ম্যামের সাথে আমার কিছু ছবি তুলে দিয়েছিল। আমি সেই ছবিগুলো বের করে নীরব ভাইয়ের চোখের সামনে ধরলাম। তিনি বেরস মুখে বললেন, ইস, কি সুন্দর লাগছে মিষ্টি পাখিটাকে। আপনার কথা শেষ হয়েছে নীরব ভাই, হলে আমি বরং আসি। নীরব ভাই ধপ করে মাটিতে বসে পড়লেন। ধরায় গলায় বললেন, চোখের সামনে নিজের ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যাচ্ছে। তোমার কি মনে হয় না আমার এখন মরে যাওয়া উচিত? মোটেই না। তাহলে কি করা উচিত আমার? তুমি বলে দাও পাপড়ি, বলে দাও। আপনার এখন গলা ফাটিয়ে গান গাওয়া উচিত। কোন গানটা জানেন? না। আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। তুমি কি মজা নিচ্ছ আমার সাথে? মজা নয়। কষ্টের সময় মানুষ দুইটা কাজ করে, হাসে বা কাঁদে। আপনি আগেই অনেক কেঁদেছেন, এখন একটু হাসুন। নীরব ভাইয়ের কি হলো কে জানে, তিনি হঠাৎ আমার হাত দুটো শক্ত করে চেপে ধরলেন। ঠিক তখনই পেছন থেকে হাততালির আওয়াজ শোনা গেল। নীরব ভাইয়ের আঙুলের চাপ হঠাৎই ঢিলা হয়ে এলো। আমি বিস্ময়ে তার মুখের দিকে তাকিয়ে আছি। চুরির পর ধরা পড়ে যাওয়ার যে আতঙ্ক থাকে, সে আতঙ্কটাই তার চোখে মুখে। ঠিক সেই মুহূর্তে আবারও ঠাস করে হাততালির শব্দ ভেসে এলো পেছন দিক থেকে। আমি ঘাড় ঘুরিয়ে পেছন ফিরতেই দেখি পরাগ ভাই রক্ত চোখ নিয়ে তাকিয়ে রয়েছেন। আমি কিছু বলার আগেই তিনি তিক্ত গলায় বলেন, বাহ, চমৎকার, আমার অগোচরে তাহলে এইসব চলছে। এখন আমি পরিষ্কার বুঝতে পারছি আমার বিয়ে নিয়ে কেন তোর মাথা ব্যথা নেই, কেন তুই আমার থেকে ডিভোর্স পেতে মরিয়া হয়ে উঠেছিস। আপনি ভুল ভাবছেন পরাগ ভাই। নীরব ভাইয়ের সাথে আমার সম্পূর্ণ কথা শেষ করার আগেই পরাগ ভাই হাত উঁচু করে আমাকে থামিয়ে দিলেন। ঝাঁঝালো কণ্ঠে বললেন, একটা শব্দও বলবি না পাপড়ি, একটাও না। পরাগ ভাই একটু থেমে আবারও বললেন, তোর মুখ থেকে ব্যাখ্যা শোনার কোনো দরকার নেই। তোর আর নীরবের ব্যাপারে সোনেরা আমাকে অনেক আগেই বলেছিল, আমি বিশ্বাস করিনি। কিন্তু আজ নিজের চোখকে আমি কিভাবে অবিশ্বাস করব? রাতের আধারে আমার বউ আমারই ফ্রেন্ডের সাথে। ছি ছি ছি। আমার বুকের ভেতর যেন লোহার হাতুড়ি পড়েছে একের পর এক। আমার শরীর কেমন ঝিমঝিম করছে।
হাত পা কাঁপছে, তবে দুর্বলতায় কাঁপছে না, কাঁপছে অপমানে। যে মানুষটাকে আমি পাগলের মতো ভালোবাসি, যাকে নিজের করে পাওয়ার জন্য আমি এত কিছু করছি, সেই মানুষটাই আমার চরিত্রে কালিমা লোপন করে দিল। একবারও সত্যিটা জানতে চাইল না। হঠাৎই আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। রক্ত মাথায় চড়ে আগুনের মতো টকবক করতে লাগলো। পরাগ ভাই ফের মুখ খুললেন, কিন্তু এবারে আমি চুপ থাকলাম না। ঠাস ঠাস করে পরাগ ভাইয়ের গালে থাপ্পড় মেরে দিলাম।